প্রধানমন্ত্রী হবে যদি সবকিছু ঠিক থাকে সেই প্রধানমন্ত্রী থাকবে। ধরে নিলাম যে এন্ডি বার্নহাম, যার কথা আমরা বলছি, উনি আগে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র ছিলেন, উনি নতুন করে বাই ইলেকশনে উনি জিতে এসেছেন, বাট পারিপার্শ্বিক যে বিষয়টা হচ্ছে যে লেবার পার্টি তাকেই হয়তো মনোনীত করবে পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য। এখন কথা হচ্ছে যে তার মধ্যে আমি কিছু আশার আলো দেখি। আশার আলো অ্যাজ এ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রথমেই বললাম আই ডোন্ট ওয়ান্ট টু গো উইথ দ্য পার্টি পলিটিক্স, কারণ তখন আবার লেবার পার্টির মানুষ আমাকে পছন্দ করবেন, কনজারভেটিভেরা পছন্দ করবেন না, এটাই হয় আমাদের মধ্যে। তা আই ডোন্ট ওয়ান্ট টু গো টু এ পার্টি পলিটিক্স, বা আপনার গ্রিন পার্টি আছে বা লিবডেম আছে, আরও অনেক পার্টি আছে। তো এখন কথা হচ্ছে যে উনি কি বলতে চাচ্ছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার, উনি যদি ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হন, উনি ইতিহাসের সবচেয়ে বেশি আপনার সোশ্যাল হাউজিং বা কাউন্সিল হাউস বানাবেন। দ্যাট ইজ এ পজিটিভ নোট। উনি যদি আরও মানে বলতেন যে কিভাবে বানাবেন, কোথা থেকে পয়সা আসবে, ইনফ্রাস্ট্রাকচার কি হবে, হয়তো ভবিষ্যতে উনি প্রধানমন্ত্রী হলে হয়তো উনি এটা বলবেন। কিন্তু লেবার পার্টির যে প্রতিশ্রুতিটা ছিল ইলেকশনের পূর্বে, যে প্ল্যানিংটা বা যে আপনার ইউকে প্ল্যানিং সিস্টেমটা, আমরা জানি যে ইট ইজ নট ওয়ার্কিং আপ টু দ্য ডেট। কারণ হচ্ছে এই মুহূর্তে প্ল্যানিং সিস্টেমটা এত বেশি কনজাস্টেড, এত বেশি স্ক্রুটিনি করা হয়, যার ফলে আধুনিক বিশ্বে প্ল্যানিং একটা সিস্টেম, ধরুন আপনি আমেরিকার কথা চিন্তা করেন, কানাডার কথা চিন্তা করেন, ইউরোপের বিভিন্ন দেশের কথা চিন্তা করেন, বা অস্ট্রেলিয়া বা যারা ফার্স্ট ওয়ার্ল্ড আছে, জাপান বা ইভেন চায়না, এই দেশগুলোতে প্ল্যানিং সিস্টেমটা যত স্মুথলি, যত সেন্ট্রিক হয়, এখানে কিন্তু এরকম না। এখানে পরিবেশ, বিভিন্ন অবভিয়াসলি এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। পরিবেশবাদীরা অবশ্যই পরিবেশের জন্য আন্দোলন করবে। আমরা যদি সমস্ত গাছ কেটে ফেলি তাও হবে না, যে কোনো জায়গায় বাড়ি বানাই তাও হবে না, ড্রেনেজ ছাড়া বাড়ি বানাই তাও হবে না। প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স থাকতে হবে। কিন্তু সরকার আসলে কার জন্য? সরকার যেরকম পরিবেশের জন্য সেরকম মানুষের জন্য। তো মানুষের জন্য যদি সরকার হয়, ইউকের বিগেস্ট ক্রাইসিস হচ্ছে হাউজিং ক্রাইসিস। এই হাউজিং ক্রাইসিসে, আর যদি হাউজিং ক্রাইসিসটা বিগেস্ট না হতো, 2টা বা 3টা পলিটিক্যাল পার্টির রাজনৈতিক যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিতে নিশ্চয়ই হাউজিং একটা বড় অবস্থানে থাকতো না। ইউকেতে হাউজিং, এনএইচএস, এই 2টা বিষয়ের উপরেই কিন্তু কোন পার্টি পাস করবে, কোন পার্টি পাস করবে না, গত 20-21 বছর ধরে আমি তাই দেখছি। তো এখন কথা হচ্ছে যে এই যে নতুন প্রধানমন্ত্রী আসবে, তার যে প্রতিশ্রুতি হচ্ছে উনি ক্ষমতাটাকে বিকেন্দ্রীকরণ করবেন, আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন। উনি বলতে চাচ্ছেন যে তার যে ম্যানচেস্টারে একটা 10 ডাউনিং স্ট্রিটের আরেকটা শাখা হবে, বাট এটা হয়তো রাজনৈতিক বক্তব্য, বাট এর মাধ্যমে হয়তো উনি বোঝাতে চাচ্ছেন যে কাউন্সিলকে আরও বেশি ক্ষমতা দেওয়া হবে। বাট আমি আসি যে ইতিহাসের সবচেয়ে বেশি কাউন্সিল হাউস বানাবেন। তাই আমি আশা করব, আমাদের সাজেশন থাকবে যে এই ইতিহাসের সবচেয়ে বড় যে কাজটা আপনি যদি করতে যান, তাহলে আপনাকে ইতিহাসের সবচেয়ে বড় একটা ওয়ার্কফোর্স লাগবে। এখন ব্রিটেনে কি আছে? না। উত্তরটা হচ্ছে না, আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। আমাদের যা প্রয়োজন, গত বছর আমাদের বাড়ি প্রয়োজন ছিল, আপনার নাম্বারটা হয়তো 5-10% আপ ডাউন হতে পারে, যে বাড়ি প্রয়োজন ছিল 3 লক্ষ, আমরা 2,10,000 প্লাস, তার মানে হচ্ছে 90,000 শুধু এক বছরেই শর্টেজ। প্ল্যানিং সিস্টেমটা লেবার গভর্নমেন্ট যখনই আপনার ক্ষমতায় আসছে, তখন যে পরিমাণ প্ল্যানিং অ্যাপ্রুভ হতো, এখন এটা মিনিমাম 20% মাইনাস। তো আপনার প্রতিশ্রুতির সাথে যে ডেলিভারিটা, এটা কিন্তু হয়নি। পলিটিক্যাল ডায়লগই থেকেছে, বা আমি জানি না ইনসাইড ম্যাটার কি প্রয়োজন। আশা করতেছি তাদের যে প্রতিশ্রুতি ছিল, আমি জানি না হাউ হি উইল ওভারকাম, যে আপনার 5 বছরে 1.5 মিলিয়ন হোম, তার ধারে কাছেও আমরা এই পর্যন্ত নাই। তো আই হোপ আপনার মানে নতুন প্রধানমন্ত্রী, তার কাছে হয়তো প্রত্যেকটা নতুন ম্যানেজমেন্ট কিন্তু একটা কারিশমা নিয়ে আসে। তাদের ওয়ার্কিং স্টাইলটা ডিফারেন্ট থাকে, তাদের চিন্তাধারাটা ডিফারেন্ট থাকে, তাদের আইডিওলজিটা ডিফারেন্ট থাকে। তো আমরা আশা করব যে নতুন প্রধানমন্ত্রী সে হয়তো এরকমই করবে। বাট এজ এ বাংলাদেশি হিসেবে বা ব্রিটিশ বাংলাদেশি হিসেবে আমি আশা করব যে এখানে আমাদের যে ভাই বোন আছেন, এখানে আমরা যদি বলি বাংলাদেশিদের সবচেয়ে প্রাণের যে জায়গা টাওয়ার হ্যামলেট, এখানে কিন্তু 10 বছরের ওয়েটিং কাউন্সিল হাউসের জন্য। তো আপনার নিউহামে কিন্তু সিমিলার, মানে আপনার ডাবল ডিজিটের ওয়েটিং। তো এই যে ওয়েটিংগুলো, আমি যেই 2টা বড়র কথা বললাম, এগুলোতে কিন্তু অসংখ্য বাঙালি ভাই বোন থাকে। রেড ব্রিজের কথা বলেন, এক্স্যাক্টলি সেম অথবা সিমিলার যে আপনার ওয়েটিং টাইম। তো এগুলো যদি শেষ করতে হয়, মানুষকে যদি তার বসবাসের জায়গায়, ধরুন আমাদের যে অনুষ্ঠানটার নামও কিন্তু ড্রিম হোম, কারণ হচ্ছে মানুষের একটা স্বপ্ন থাকে, স্বপ্নের একটা বাড়ি।
তো এই বাড়িটা যদি কাউন্সিল প্রোভাইড করতে পারে, এই বাড়িটা যদি কাউন্সিল মানে হেল্প করতে পারে, আমি মনে করি বাংলাদেশি কমিউনিটির সাথে সাথে ইউকের সমস্ত কমিউনিটির মানুষ কিন্তু উপকৃত হবেন। ধন্যবাদ আমাদের সেই তথ্য দেওয়ার জন্য। আবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে হাউজিং শর্টেজ এবং বারবার প্রতিশ্রুতি দিচ্ছে এবং প্রতিশ্রুতি আমরা দেখছি যে কেউই রক্ষা করতে পারছে না, যে উপযোগী অনেক। আপনার অভিজ্ঞতা থেকে একটা কি বলে যে নতুন যিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন এটার আসলে আমাদের প্রতিবন্ধকগুলো কোথায়? কারণ কাউন্সিল চাইলেই কি পারে না, এটা কি রিসোর্সের কারণে হতে পারে না? আরেকটা যেটা আপনি যদি একটু যুক্ত করেন যে আসলে আমাদের কমিউনিটির লোকরা কিভাবে সাপোর্ট করে এই জিনিসটাকে কার্যকরী করতে পারে। দেখুন, গত সপ্তাহে আমি বলেছিলাম যে কমিউনিটির মানুষজন আসলে ওয়েস্টমিনিস্টারের সরকার কি করবে, যদিও আমরা এটা মানে পলিটিক্যাল আলোচনা করতে যাচ্ছি না, যেহেতু নট এ পলিটিক্যাল ডায়ালগ। এখন কথা হচ্ছে যে উনি পারবে কি পারবে না তার অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইড করবে। আমি কখনোই ব্রিটেনের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত না, তো আমি তাদের প্রতিবন্ধকতাগুলো জানি না। বাট এ সিম্পল আমরা যেটা সাফার করি, দেখুন আমরাও তো স্মল স্কেলে একটা ডেভেলপ, আমাদের কি কোনো দায়িত্ববোধ আছে এর মধ্যে? 100%। প্রত্যেকটা লোকাল এমপি হচ্ছে আপনার রিপ্রেজেন্টেটিভ। তো আপনার প্রত্যেকটা লোকাল কাউন্সিলের যে মেয়র আছেন কাউন্সিলর আছেন, তারা হচ্ছে আপনার রিপ্রেজেন্টেটিভ। আপনি কেন ইলেকশনে তাদেরকে জয়ী করেছেন? আপনি ইলেকশনে তাদেরকে জয়ী করেছেন আপনার কথা বলার জন্য। আপনি আপনার লোকাল কাউন্সিলরকে জয়ী করেছেন যে আপনার কাউন্সিলের যত প্রবলেম আছে সলভ করার জন্য। এখন হাউজিং আপনার ক্রাইসিস, হাউজিং আপনার প্রবলেম, এটা তো জানাতে হবে। প্রত্যেকটা কাউন্সিলের মানুষ তার এমপিকে চিঠি লিখতে হবে কি প্রবলেম। এখন প্ল্যানিং যদি নাইটমেয়ার হয়, প্ল্যানিং যদি ডিফিকাল্ট হয়, তা এখানে কাউন্সিল যদি লোকাল কাউন্সিল যদি প্রত্যেকটা মানুষের জন্য যদি কাজ করে, সেক্ষেত্রে কাউন্সিল কি করবে? কাউন্সিলকে তো শুনতে হবে। একটা কাউন্সিলে যদি 2000 মানুষ অ্যাপ্লিকেশন করে যে ভাই আমাদের প্ল্যানিংটা এরকম করো, অবশ্যই কাউন্সিল করতে বাধ্য। 2 লক্ষ মানুষ যদি ওয়েস্টমিনিস্টারে চিঠি লিখে যে ভাই আমাদের কিন্তু এই জিনিসটা দরকার, অবশ্যই বাধ্য। এখন কথা হচ্ছে যে সরকারের একটা অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার আছে। সরকার করছে না যে তা না, সরকার তো বিভিন্ন দেশকে এইড দিচ্ছে। আমি সবসময় বলি যে আমাদের স্কুলের সাথে যদি আপনি জড়িত থাকেন কেউ, আপনি দেখবেন যে বাচ্চারা স্কুলে কিন্তু ডিফিকাল্টিস হয়। অনেক সময় 33টা বাচ্চার কথা মানে রাখার কথা 34টা বাচ্চা রাখতে পারে না। কিন্তু আবার আপনি দেখবেন যে মানে একটা রাস্তা ভালো রাস্তা আছে, ওই সেম রাস্তাটারে আবার করতেছে। তো এই মানে যেইটা সরকারের পক্ষ থেকে ম্যানেজমেন্টে, আমি মনে করি ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, আমার কথার জন্য আইএনটিভিও কিন্তু এর দায়বদ্ধতা নেওয়া উচিত না বা নেবে না। আমি মনে করি কাউন্সিলে একটা ম্যানেজমেন্টের হিউজ প্রবলেম আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে আছে। কারণ হচ্ছে আমরা গত সপ্তাহে যেটা আলোচনা করেছিলাম যে আপনি দেখবেন যে গ্যালিওস কর্নার একটা ব্রিজ বানাতে ভাই 1 বছর কিভাবে লাগে ব্রিটেনের মতো জায়গায়। তো দের ইজ এ সিরিয়াস failure of management within the council, outside the council, within the central government। এইগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে। ভালো রাস্তা আবার কাটতেছে, ওয়াই? আপনার যেখানে আমার স্কুলে বাচ্চা বসার জন্য 33টা বাচ্চা বসার জন্য জায়গা নাই, যেখানে আমাকে কেন একটা পেভমেন্ট ভালো আছে এটাকে আবার করতে হবে? তো এখন কথা হচ্ছে যে পলিটিক্যাল ডায়লগ এক জিনিস, ইলেকশনে জিতা আরেক জিনিস। আমাদের ভবিষ্যতে যিনি প্রধানমন্ত্রী হবেন উনি বলছেন যে ইতিহাসের সবচেয়ে বেশি কাউন্সিল হাউস বানাবেন। আমরা এটাকে সম্পূর্ণ সমর্থন করতে চাই আপনার আলোচনার সাথে। যে আমরা ধরেন কোনো একটা ডেভেলপমেন্টের প্রথম অংশটা হলো একটা প্ল্যানিং করা, ঠিক আছে? প্ল্যানিং করা বা প্ল্যানিংয়ের যেই যত রকমের পলিসিগুলো আছে এগুলোকে রিফর্ম না করলে আমরা আলগা। কিন্তু আমরা তো সব কিছুই শুনে আসি প্রতি, কিন্তু আমরা তো কোনো সেই রিফর্মগুলো তো দেখি না। মানে আপনি বললেন না যে আমাদের কি দায়িত্ব, প্ল্যানিং কমিটিতে যান, কাউন্সিলের সামনে গিয়ে দাঁড়ায় বলেন যে হ্যাঁ এই জায়গায় এটা করার দরকার। এখন দেখুন আপনার মানে আমি আই এম নট এগেইনস্ট অফ পিপল লাইক কামিং আউট, আপনার পরিবেশ অবশ্যই বাঁচাবেন, আপনার এরিয়ার হেরিটেজ বাঁচাবেন, বাট আগে তো আপনি মানুষের জন্য ওভারক্রাউডেড মানুষগুলো দেখুন, ওভারক্রাউডেড বাসায় কিন্তু নট অনলি যে একটা বাসায় একটা রুমে 2 জন বা 3 জন শেয়ার করছে, একটা অ্যাডাল্ট মানুষ আর একটা তারই ফ্যামিলির মানুষের সাথে শেয়ার করছে, ইটস নট লাইক দিস। আপনি তার মেধাটাকে আপনি যদি ইফ ইউ গো অ্যাকর্ডিং টু NHS, ওভারক্রাউডিং থাকার কারণে বাসাতে থাকার কারণে ওই বাসার মানুষজনের মেধার বিকাশ হচ্ছে না। তো আপনার একটা ক্রাইসিস আপনার জাতিটাকে তো মেধা শূন্য করে দিবে। এটাতে মানসিক স্বাস্থ্যের একটা বিরাট সমস্যা। নতুন বাসা নিয়ে কথা বলছি বা নতুন কাউন্সিল হাউস নিয়ে আমরা বানানোর জন্য সবকিছু, কিন্তু আমরা দেখছি যে আমাদের কমিউনিটি থেকে আরও অনেক কমপ্লেন যেটা পাওয়া যায় যে অলরেডি এক্সিস্টিং যে কাউন্সিল হাউসগুলো আছে
ওগুলার মেনটেনেন্সই সো পুয়ার, মানে ওখানেই তারা বসবাসের যোগ্য না। এটার কারণটা কি এবং কিভাবে দেখুন এখান থেকে- এটা আমারও যদি জিজ্ঞাসা করেন ইট ইজ অ্যাবসলিউটলি এ ক্রাইম। আপনার কেন ক্রাইম? আপনি একটা বাসা থেকে আপনি দরকার হলে আপনি টাকা বাড়ান, আপনি তো দিচ্ছেন সোশ্যাল সিস্টেমে। মানে আপনি যদি নাইজেল ফারাজের জিনিসগুলো দেখেন যে বিলিয়নস অফ পাউন্ড আপনি ইনভেস্ট করছেন হাউজিং সেক্টরে, আপনি টেম্পোরারি অ্যাকোমোডেশনে দিচ্ছেন। দেখুন এগেন ইটস মানুষ কিন্তু বলতে পারে যে তুমি তো কাউন্সিলর না, তুমি মেয়র না, তুমি জানো কীভাবে। ইটস অ্যাবসলিউটলি এ ম্যানেজমেন্ট ফেইলিওর। আপনি যদি আমাকে বলেন, ইট ক্যান বি পিপল ক্যান ট্রোল অ্যাবাউট মাই স্টেটমেন্ট অ্যাজ ওয়েল, বাট আই ডোন্ট মাইন্ড। অ্যাবসলিউটলি আপনি দেখেন টেম্পোরারি অ্যাকোমোডেশনে পার নাইট মানুষকে পয়সা দিচ্ছে, বাট হোয়াট ইজ দ্য লং টার্ম পলিসি? আপনি মানে এভরিডে আমি নাইজেল ফারাজের মতো বলবো না যে 300 মিলিয়ন 200 মিলিয়ন এভরি ডে ইউকে স্পেন্ড সাম মানি অন টেম্পোরারি অ্যাকোমোডেশন। বাট এটা আপনার লং টার্ম, আপনার হোয়াট ইজ দ্য সলিউশন? আপনি তো একটা নির্দিষ্ট আয়ের মানে নিচে যে মানুষগুলো আছে তাকে তো আপনি সাপোর্ট করছেন। তা আপনি যদি তাকে সাপোর্ট করছেন, দেন ওয়াই ইউ ডোন্ট ফাইন্ড এ সলিউশন পার্মানেন্ট? এটাই কিন্তু। আর এখন এটার সাথে আমরা কি করতে পারি? আমরা কাউন্সিলকে লিখতে পারি, আমরা মিটিং করতে পারি, আমরা প্রেশার দিতে পারি। কারণ আমরা যদি না লিখি, আমরা যদি না বলি, এই প্রবলেম জীবনেও শেষ হবে না। এখন দেখুন একটা ফার্স্ট ওয়ার্ল্ডের দেশে, ব্রিটেনের মতো জায়গায় 23 বছর বা 12 বছর অপেক্ষা করতে হবে একটা সোশ্যাল হাউসের জন্য। আই ডোন্ট নো মানে এটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে, এটা আসলে ম্যানেজমেন্টের কোন লেভেলের ফেইলিওর, আই ডোন্ট নো, বাট ইট ইজ এ শেম অন হোল নেশন। আপনি চিন্তা করে দেখেন যে ভবিষ্যৎ মানে আপনার অতীতে কি হয়েছে। একটা বাচ্চা যে আপনার প্রাপ্তবয়স্ক হয়েছে, যে একটা সংসার করবে, তার কি দোষ? এটা তো তার কোনো দোষ নাই। কারণ হচ্ছে আমরা আমাদের যারা মুরব্বী আছে, আমাদের যারা আপনি পার্টি পলিটিক্সকে আপনি ব্লেম করতে পারেন, অর্থনীতিকে ব্লেম করতে পারেন, বাট আপনার ওভারঅল যে যারা নতুন জেনারেশন আছে, এই যে জেনজি কারো কথা শুনে না, পৃথিবীতে কোনো দেশেই কারো কথা শুনে না। কারণ হচ্ছে আপনি যখন তাকে এই মানুষগুলোকে আপনি যখন মানে আপনার ফেসিলেট করতে না পারবেন, তখন তারা কথা শুনবে না। দ্যাটস নর্মাল। তো এখন এদেরকে ট্রেন আপ করা, এদেরকে খেলার জায়গা দেওয়া, এদেরকে বাসস্থান দেওয়া, এগুলো কিন্তু আমাদের যারা তাদেরই দায়িত্ব এবং তাদেরকেই আসলে করতে হবে। ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে বাসস্থান আমাদের যে শর্টেজ আছে এটা নিয়ে, নিউ জেনারেশনের কথা বলছেন। যে আরেকটা জিনিস আমরা তুলতে চাই, যেটা যে নিউ জেনারেশনের জন্য নতুন বাসাও নাই, কিন্তু নতুন বাসা যেটা আছে সেটা আবার এফোর্ড করতে পারছে না উইদিন দ্য সিটি আর কি। কারণ যেহেতু প্রপার্টি প্রাইস ঊর্ধ্বগতি এবং তাদের যেই কাজ করে বা যেই লেভেলে কাজ করে ওই স্যালারি বা আপনার ধরেন এফোর্ডেবিলিটি তারা পারে না, তাহলে এই ওদিক দিয়ে তো আমরা কোনোভাবে সাপোর্ট দিচ্ছি না তাদেরকে সুন্দরভাবে একটা সুষ্ঠুভাবে একটা বাসায় ওঠার জন্য। এই ব্যাপারে দেখুন আপনার এই ক্ষেত্রে আমার সবসময় একটা দ্বিমতটা হচ্ছে যে আপনি লন্ডনে অ্যাফোর্ড করতে পারছেন না, আপনাকে লন্ডনে থাকতে হবে কেন? ইটস সিম্পল। বাট কাউন্সিল আপনাকে যদি দেখুন, ইফ ইউ ক্যান নট অ্যাফোর্ড, ইউ শুড নট বি স্টেইং ইন লন্ডন। আপনার লন্ডনে আপনার 2200 থেকে 2500 পাউন্ড ভাড়া, বার্মিংহামে আপনি 3টা বাড়ি পাবেন এই দিয়ে, বা 2টা বাড়ি, মিনিমাম 2টা বাড়ি পাবেন। সো আপনাকে এখানে আপনার জব রিলেটেড স্কিল যদি থাকে, তাহলে এখন কাউন্সিলকেও কেনই আপনার দেখুন অনেকবার মানে নেগেটিভ নিউজ আমি দেখেছি যে কী হয়েছে, যে আপনার চেলসিতে কাউন্সিল আপনাকে ফ্ল্যাট দিচ্ছে, যে ফ্ল্যাটের ভাড়া কাউন্সিল হয়তো 15,000 পাউন্ড মাসে পাইতো। বাট দে শুড নট ব্যালেন্স করতে হবে। আপনি মানে চেলসিতে বড় হইছেন বলেই যে আপনি কাউন্সিলের উপর বসে বসে আপনার কাউন্সিল আপনাকে 12,000 15,000 পাউন্ড দিবে, এটাও তো উচিত না। দ্যাটস নট ফেয়ার। আপনি যারা ট্যাক্স দিবে, অবভিয়াসলি আপনার ইনকাম নাই, কাউন্সিল আপনাকে দেখতে হবে। ইট ইজ এ ওয়েলফেয়ার স্টেট, নাথিং রং উইথ দিস। আমি সম্পূর্ণ এটাকে সাপোর্ট করি, বাট আপনার এইগুলো করেই কিন্তু কাউন্সিল চাপের মধ্যে পড়ে। কাউন্সিলের কাছে পয়সা নাই, কেন পয়সা নাই? কারণ কাউন্সিল আননেসেসারি বাট শক্ত হইতে পারে না। কেন? এগেইন হিউম্যান রাইটস অ্যান্ড দিস এভরিথিং শুড রিমেইন, সবই থাকবে, কিন্তু যার জন্য প্রয়োজন। আপনার এই ওয়েলফেয়ার স্টেট যদি না থাকে, আপনি চিন্তা করে দেখেন যাদের স্পেশাল চাইল্ড আছে তারা কীভাবে চলবে, যারা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার তারা কীভাবে চলবে, যারা রিয়েল অসুস্থ তারা কীভাবে চলবে। এভরিথিং নিড টু বি দেয়ার, কিন্তু কথা হচ্ছে যে ইনভেস্টিগেট করে দেখতে হবে যে কে পাওয়ার যোগ্য, কে পাওয়ার যোগ্য না। আর এইগুলোর যদি কমানো যায় তাইলেই কিন্তু কাউন্সিল ইনভেস্ট করতে পারবে। কাউন্সিলের সব টাকা যদি
আপনার আরেকটা সেক্টরে চলে যায়, তাহলে তো আপনি দেখবেন না। যখন আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ট্রেনিং করি, কি বলা হতো কি, যে একটা বাস্কেটের মধ্যে বা একটা বাকেটের মধ্যে যদি আপনার পানি থাকে, এর মধ্যে যদি একটা ছিদ্র থাকে, তাহলে কিন্তু এটা এমটি হতে লাগবে 10 বছর বা 10 ঘন্টা। আর এটার মধ্যে যদি 7টা 8টা থাকে, তখন কিন্তু এটা 1 ঘন্টায় হয়ে যাবে। তো এই জন্য যে কাউন্সিল যেটা ইনকাম করে, কাউন্সিলের যেটা ট্যাক্স আসে, কাউন্সিলের যেটা বিজনেস রেট আসে, এইগুলো তো কাউন্সিলকে এখন দেখতে হবে যে কত জায়গায় দিলে কাউন্সিল পারবে, কত জায়গায় পারবে না। বা এগেইন কামিং ব্যাক টু হাউজিং, আমি মনে করি যে এটা ম্যানেজমেন্টের ফেইলিওর। এগেইন যে ম্যানেজমেন্টের ফেইলিওরটাকে কিভাবে আসলে তারা দেখবে, এটা আসলে তাদের ব্যাপার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছিলাম কিছু তথ্য দেওয়ার জন্য যে হাউজিং শর্টেজ বা কাউন্সিল হাউস কি সমস্যা আছে, কি কারণে আমরা পাচ্ছি না, কি কারণে আমাদের সেই কমিটির লোকজন সেই সমস্যায় পড়ছে, এবং প্রত্যেকের যেই পজিশনে আছে প্রত্যেকের থেকে যদি আমরা একটু একটু চেষ্টা করে থাকি এবং যদি আমরা কমিউনিকেশন করি এবং একটু সেই বিষয়ে চিন্তা করি, আশা করি আমরা ভবিষ্যতে সুন্দর একটা দেশ দেখব এবং আমরা সেই হাউজিংয়ের যেই সমস্যা এখান থেকে আমরা বেরোয় আসবো। আরেকটা যেই সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করতে চাই অনুষ্ঠানের এই পর্যায়ে, যে আমরা দেখেছি 1930 সালে মোটামুটি একটা রেভলিউশন হয়েছে যে হাউজিং, এবং অনেক বাসা সেই সময় তৈরি হয়েছে এবং সেই বাসাগুলো এখনও আছে এবং বাসাগুলো কেনা বেচা হচ্ছে। যে কেন এই জিনিসটা বলেছি, যে মোটামুটি আরও 4 বছর পরে প্রায় ওই বাসাগুলো বয়স 100 বছর হয়ে গেছে। 1930 সালে একটা কন্ডিশন দিয়ে বাড়িয়েছে বা একটা যেই ম্যাটেরিয়ালস দিয়েছে, এখন কি সেটা উপযোগী না বা এতদিন লাস্ট করে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। যারা ওই কিনেছে বা ওই বাসায় থাকছে, লিজ হোল্ড বা ফ্রি হোল্ডই হোক, তাদের এখন করণীয় কী, এরকম বা কী হতে পারে, কোন দিকে তাদের খেয়াল রাখতে হবে, কারণ যেন বড় রকমের কোনো ডিজাস্টার না হয়। জি দেখুন, 1930 সালে যে বাসাগুলো বানানো হয়েছে, সে বাসাগুলোর স্ট্রাকচারাল সেফটিটা দেখা অবশ্যই প্রয়োজন। এখন 100 বছর হয়েছে বা হয়ে যাচ্ছে বলেই যে ওই সিস্টেমটা এখন আর কাজ করবে না, এটা কিন্তু না। অলদো প্রত্যেকটা প্রোডাক্টের একটা এক্সপায়ারি ডেট আছে। এখন কথা হচ্ছে যে আপনার প্রত্যেকটা বাড়ির মেইনটেনেন্সটা অবশ্যই, আমি মনে করি যে রেগুলার যে মেনটেনেন্স আছে এটা অবশ্যই করতে হবে। রেগুলার মেনটেনেন্সের সাথে সাথে যে রেগুলার সার্ভিসেসগুলো আছে, বাড়িতে যদি হিটিং এবং কুলিংয়ের সিস্টেমটা না থাকে, তখনও কিন্তু বাড়ি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনি শুরুতে বলেছিলেন যে ফাউন্ডেশনের একটা কথা আছে, কারণ তখন যখন বাড়ি বানিয়েছে, যে এটা সমীক্ষায় বলা হয়েছে যে তখন একটু অত বড় ফাউন্ডেশন দিয়ে কারণে 600 ডেপথ করেছে। এখন যদি ওটা করে থাকে কোনো কিছু করা উচিত এই মুহূর্তে। দেখুন, যেহেতু এখানে ভূমিকম্পের কথা আমি আনতে চাই না, বাট জাস্ট স্লাইটলি টাচ অন ইট, যেহেতু এখানে অত বেশি ভূমিকম্প হয় না, তাহলে আমি মনে করি যে এইটার মানে সেফটি অত বড় কনসার্ন হবে না। কারণ যে বাড়িটা অলমোস্ট 96 বছর ধরে আপনার স্টেবল আছে, এটা হয়তো আর 10, 15 বা 20 বছরে হয়তো স্টেবিলিটির কোনো মানে প্রবলেম হবে না, আনলেস গ্রাউন্ড ওয়াটার লেভেলটা যদি চেঞ্জ হয়, গ্রাউন্ডে যদি সেটেলমেন্ট হয়, তাহলে কিন্তু একটা প্রবলেম হতে পারে। আর এই দুইটার একটাও যদি না হয়, আই ডোন্ট থিঙ্ক দের উইল বি এ রিস্ক। বাট জেনারেল মেনটেনেন্সের কারণে ইটসেলফ এটা কিন্তু একটা ভয়ের কারণ হতে পারে। তো আমি মনে করি যে যারাই 1930 সালের বা 1930 থেকে 40-এর দিকে যে আপনার যে বাড়িগুলো আছে, তারা যদি মনে করেন, তারা কিন্তু একটা স্ট্রাকচারাল সেফটি চেক করাতে পারেন। নট নেসেসারি, বাট যদি কখনো মনে করেন যে আসলে তাদের মনে হচ্ছে যে বাসাটা আগের মতো বিহেভ করছে না, বা সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের এটা করানো উচিত। স্পেশালি একটা সময় পরে আপনার 1980 সালের দিকে বা তারও একটু পরে, যখন ওয়ালপেপারের বা 70-এর লাস্টের দিকে যখন থেকে ওয়ালপেপারের যেই ইউজটা চলে আসছে, তো আপনার আমি ইঞ্জিনিয়ার হিসেবে আমি সবসময় বলি, আই এম নট এ বিগ ফ্যান অফ ওয়ালপেপারটা। কারণ এটা দেয়ালের যে ব্রিদেবিলিটিটা আছে, যে আপনাকে বা আমাকে যদি কেউ গলার মধ্যে চিপে দিয়ে ধরে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শ্বাস আমাদের বন্ধ হয়ে যাবে। তো ওয়ালপেপারও কিন্তু খানিকটা এরকমই করে, যে মানে কাজটা করে। তাই আপনি দেখবেন যখন ওয়ালপেপারের বিভিন্ন আপনার ওয়ালপেপারগুলো যারা ইদানিং পুরনো বাড়ি ক্রয় করেছেন, তারা দেখবেন ওয়ালপেপারটা সরানোর সাথে সাথে কিন্তু প্লাস্টার থেকে ধরে অনেক কিছু কিন্তু খসে পড়ে যায়। কারণ এই ক্ষেত্রে আমি মনে করি যে বাড়ির যে ব্রিদেবিলিটির যে এবিলিটিটা, বা বাড়ির যে নিজস্ব মোটর এবং ব্রিক্স অ্যান্ড মোটরের যে একটা
আপনার গ্যাস তৈরি হয়, যে একটা সিজনের সাথে সাথে আপনি দেখবেন যে কাঠ যেরকম আপনার একটু বড় হয় আবার সংকুচিত হয়, সেই ক্ষেত্রে বিল্ডিংয়েরও কিন্তু একটা আপনি দেখবেন যে এক্সপানশন জয়েন্ট বলে একটা কথা আছে, যে ওয়ালকেও কিন্তু এখন মডার্ন বিল্ডিংগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ লেন্থের পরে কিন্তু একটা এক্সপানশন জয়েন্ট দিতে হয়। এক্সপানশন জয়েনের মূল যে কারণটা হচ্ছে যে বাড়িটা যদি বাড়ে বা আপনার তাপমাত্রার কারণে যদি একটু মানে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু যাতে তার অ্যালাউয়েবল লিমিটের মধ্যে থাকে, যদিও এটা ভেরি একটা মানে তাইনি গ্যাপ থাকে। আপনার পুরনো বাড়ির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নাই, সেই কারণে আমরা বা আপনারা কিন্তু একটা অ্যাক্সিডেন্টের শিকার হতে পারি। তাই যারা ফিজিক্যালি মনে করবেন যে কোনো একটা প্রবলেম আছে, অথবা আমি আশা করি সরকার হয়তো যখন এটাকে অ্যালার্মিং মনে করবেন যে না এটা একটা বিপজ্জনক হচ্ছে মানুষের জন্য, তখন কিন্তু সরকার থেকেই কোনো একটা আপনার স্কিমের মাধ্যমে সমস্ত বাড়িগুলোকে কিন্তু চেক করাবে। বাট ফাউন্ডেশনের ক্ষেত্রে যদিও ওই সময় অল্প ফাউন্ডেশন বা একটা নির্দিষ্ট পরিমাণ ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংগুলো বানানো হতো, আমি মনে করি না যে ফাউন্ডেশনের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো প্রবলেম আমি মনে করছি, আনলেস দের ইজ এ সেটেলমেন্ট ইন দ্য গ্রাউন্ড ওয়াটার অর সয়েল সামথিং প্রবলেম উইথ দ্য সয়েল। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে 1930 সাল বা প্রায় 90 বছর আগে যে বাসাগুলো বানানো হয়েছিল তার এখন কোনো মেনটেনেন্স করতে হবে, কোন দিকে খেয়াল রাখতে হবে, এই বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি যাও, বিরতি পর আমরা একই আলোচনা ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক আলম অনুষ্ঠানে। বিরতির আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে 1930 সালে বা তারপরে প্রায় 90 বছর আগে যে বাসাগুলো বানানো হয়েছে, আমাদের কোন কোন বিষয়, যারা আমরা যদি ওই বাসায় বসবাস করি তাহলে কোন কোন বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত, বা এটা কি অ্যালার্মিং কিনা, ওইটার জন্য আমরা আলোচনা করছিলাম। আলোচনায় আমরা দেখেছিলাম যে ফাউন্ডেশনের কোনো সমস্যা হতে পারে কিনা, কারণ তখনকার ফাউন্ডেশন এখন নতুন যে রেগুলেশন আছে ডিফারেন্ট। ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে তেমন কোনো অ্যালার্মিং কিছু না, কারণ আমাদের সরকারের থেকেও সেরকম কোনো আমরা কিছু পাইনি। তবে যদি আপনাদের কোনো কনসার্ন থাকে অবশ্যই সেই বিষয়কে পরামর্শ নেওয়া উচিত। আরেকটা যে বিষয়ে আলোচনা এসেছে বা এইটা নিয়ে যে লেখালেখি হচ্ছে, যে আমরা প্রত্যেকটা বাসায় আগে হিটিং সিস্টেম ডিফারেন্ট ছিল, একটা চিমনির মাধ্যমে করা হচ্ছিল, এবং প্রত্যেকটা চিমনি কোনো কারণে অথবা কেনার সময় আপনি বন্ধ পেয়েছেন অথবা কেনার পরে বন্ধ করে দিয়েছেন, এটার কারণে প্রপার ভেন্টিলেশন হচ্ছে না, ভিতরে কন্ডেনসেশন হচ্ছে, এবং যেটা সম্ভাবনা আছে যে এর কারণে কোনো কিছু হতে পারে কিনা বা এটা অ্যালার্মিং কিনা, কোন বিষয়ের দিকটা বিবেচনা করা উচিত। আবার বলা হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন বাসায় চিমনিটা মানে ভিতর দিকে হেলে আসছে, সেইটা কোনো এই বিষয়ে কীভাবে লক্ষ্য করা উচিত, আপনি যদি আমাদের দর্শকদের একটু বলেন প্লিজ। দেখুন, হিটিং সিস্টেম, পূর্বের যে হিটিং সিস্টেম এবং বর্তমান হিটিং সিস্টেম, পূর্বের হিটিং সিস্টেমও ভালো ছিল, ওই সময়কার সময় উপযোগী ছিল। এখন আধুনিকতা আসছে, এখন ইঞ্জিনিয়াররা বেটার ডিজাইন নিয়ে আসছে, ডিজাইন প্রপোজাল নিয়ে আসছে, যার জন্য এখনের যে হিটিং সিস্টেম এটাও কিন্তু আপনার ভালো। এখন যে পরিমাণ গরম পড়ছে বা যে পরিমাণ গরম ইউকে বা ইউরোপে অনুভব করছে, এখন কিন্তু আমাদের দেশের মতো বা মিডল ইস্টের মতো এসি সিস্টেমও চালু হবে, বা বিএভি সিস্টেম তো কমার্শিয়াল বিল্ডিংগুলো তো অবশ্যই আছে, বাট এয়ার কুলিং সিস্টেম বা এসি সিস্টেমটা যে আপনার এটাও কিন্তু চালু হবে। তার মানে হচ্ছে যে যুগের পরিবর্তনে আপনার টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট আছে এটা কিন্তু হবে, এবং এটার সাথে কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে। তাই আমি বলবো যে এখন যারা কম্বি বয়লার দিয়ে বা সিস্টেম বয়লার দিয়ে যারা বাড়ির যেই আপনার বিল্ডিং সার্ভিসের যেই চাহিদাটা, সেই চাহিদাটা যারা পূরণ করছেন, তারা কিন্তু আমি মনে করি যে ইউ আর ইন এ বেটার পজিশন। আর আপনার সেকেন্ড যে কোশ্চেনটা, অসংখ্য মানুষ আমাদেরকে বলেছেন যে আপনার বাড়িতে যদি যে আপনার চিমনিটা আপনার চিমনির ইউজেসটা কী ছিল, বা ওয়াই চিমনি ওয়াজ বিল্ট। কারণ হচ্ছে আপনি উডেন ফায়ার দিয়ে বা আপনি কয়লা দিয়ে আপনি আপনার বাড়িতে আপনার আগুনের মাধ্যমে তাপ তৈরি করবেন,
এই তাপটা আপনার, এই তাপের ধোঁয়াটা আপনার বাড়ি থেকে বাইরে চলে যাবে একটা চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেলটাই হচ্ছে চিমনি। এই চিমনির মাধ্যমে আপনি গ্রাউন্ড ফ্লোরে আগুন দিলেন বা আপনার ফার্স্ট ফ্লোরে কোনো জায়গায় আগুন দিলেন, সে আপনার ইউজেস অনুযায়ী, এবং বিভিন্ন জায়গায় থ্রু চিমনি চ্যানেলের মাধ্যমে আপনার যদি উপরে 3টা বেডরুম থাকে, 3টা বেডরুমে 3টা চিমনির আউটলেট থাকে, আর নিচে যদি আপনার হল থাকে বা কিচেন থাকে, এই এক্স্যাক্টলি সেম ওয়েতে চিমনি ওয়াজ ইনভেন্টেড আর ইউজ এজ এ চ্যানেল টু ট্রান্সফার দ্য হিট। তার মানে হচ্ছে আপনি এক জায়গায় আগুন জ্বালালেন, সেই আগুনটা, আগুনের যে তাপমাত্রা, এটাকে আপনি থ্রু চ্যানেল বিভিন্ন জায়গায় দিচ্ছেন, এবং এর যে অবশিষ্ট অংশ বা যে কালো ধোঁয়া আমরা যেটাকে বলি, এটা আপনি বাড়ির বাইরে ট্রান্সফার করে দিচ্ছেন থ্রু এ চ্যানেল। এখন কথা হচ্ছে যে এখন আপনার যদি মডার্ন আপনার হিটিং সিস্টেম হয়, তার মানে আপনি যারা আপনার পূর্বপুরুষ ছিল তারা যেরকমভাবে কাঠ দিয়ে আগুন জ্বালাতো বা কয়লা দিয়ে আগুন জ্বালাতো, আপনার হিটিং সিস্টেম এইভাবে না। আপনি কিভাবে করছেন? আপনি করছেন হচ্ছে আপনার কম্বি বয়লার দিয়ে অথবা সিস্টেম বয়লার দিয়ে। সেই ক্ষেত্রে আপনার বাসার চিমনির যে প্রয়োজনীয়তা এটা কিন্তু নেই। এখন আসুন সবচেয়ে বড় যে ব্যাপারটা, আপনার চিমনি আর নট ইন ইউজ, বা আপনি ব্যবহার করছেন না, বা আপনার বাড়ির হিটিং সিস্টেমের পার্ট হিসেবে ব্যবহার হচ্ছে না, কিন্তু যখন বাড়িটা বানানো হয়েছে, এই চিমনি ওয়াজ পার্ট অফ এ স্ট্রাকচার। তার মানে কি, হয়তো আপনার ওই চিমনির যে দেয়াল বা চিমনিটা যেই দেয়াল থেকে বানানো হয়েছে, সেই দেয়ালটা হয়তো আপনার পার্ট অফ এ স্ট্রাকচার ইন ইয়োর উইদিন ইয়োর হাউস অর ইন ইয়োর হাউস। তো এখন কথা হচ্ছে যে, এখন আপনি যদি একটা স্ট্রাকচার, একটা এই যে টেবিলটা, এই টেবিলটা 4টা পা যদি না থাকে, টেবিলটা যেমন স্টেবল থাকবে না, বা এর যে ফাংশন, এখন আমি বসে কথা বলছি, আমার পেপারটা আছে, আমার ফোনটা আছে, আমার কলমটা আছে, কেন আছে? কারণ হচ্ছে এই টেবিলের 4টা পা স্টেবল আছে, বা এই টেবিলটা বহন করতে পারছে। তো এখন এর মধ্যে যদি একটা পা না থাকে, তাহলে কিন্তু আমার প্রথমে আমার ফোনটা পড়ে যাবে, কলম কাগজ সবই পড়ে যাবে, যে কোনো একদিকে, যেদিকে পাটা ভেঙে যাবে বা যেদিকে পাটা নাই। তা এখন কথা হচ্ছে যে, আপনার বাসার চিমনি দরকার নাই, আপনি চাইলেই ভাঙতে পারবেন না। এর জন্য আপনার ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে, সেই ইঞ্জিনিয়ার এসে দেখতে হবে, এবং আপনার এর জন্য একটা ডিজাইন প্রয়োজন হবে। সেই ডিজাইনে দেখতে হবে, তারা ক্যালকুলেশন করে দেখতে হবে যে আপনি যদি চিমনির ওই অংশটা ভেঙে ফেলেন বা আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলেন, তাহলে আপনাকে কি করতে হবে, আদৌ আপনি সরাতে পারবেন কিনা, এবং যদি পারেন সেই ক্ষেত্রে আপনাকে কি কি প্রিকশনারি মেজারমেন্ট নিতে হবে, যার ফলে আপনার বাড়িটা ভেঙে পড়বে না, অথবা আপনার বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। যেটা অল্টারেশনের কথা বলেন এখানে, যেটা মানে নিউজে যেটা আসছে যে যেহেতু চিমনিটা আগে যে কারণে ব্যবহার হতো এখন ব্যবহার হচ্ছে না, অথবা কোনো কারণে আমরা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে মানে জাস্ট কভার করে দিয়েছি, এটা কারণে ভিতরে কনডেনসেশন আছে এবং স্ট্রাকচারাল ইস্যু হতে পারে, এটা কি কোনো কনসার্নিং কিনা? আপনার যদি আপনার এরকম হয় তাহলে অবশ্যই কনসার্নিং, বাট এর জন্য আপনার উইন্ডোগুলো কিন্তু আপনার মানে ভেন্টিলেশন সহ যে উইন্ডো আছে এটা, এবং ক্রস ভেন্টিলেশন। দেখুন, কনডেনসেশন তখনই হবে যদি আপনার ক্রস ভেন্টিলেশন না থাকে, বা আপনার যে পরিমাণ হিট দরকার আপনার হিট হচ্ছে না, আপনার ওয়ালের পুরুত্ব। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের বিভিন্নভাবে যারা নিম্ন আয়ের মানুষ আছেন, তারাও কিন্তু সরকারি ইনসুলেশনের জন্য তারা পয়সা মানে ক্লেম করতে পারেন, বাড়ির হিটিং সিস্টেমের জন্য করতে পারেন, আপনার লফটের যে আপনার ইনসুলেশন সিস্টেম আছে এটার জন্য করতে পারেন। বিভিন্নভাবে কিন্তু তাদেরকে কাউন্সিল হেল্প করে আসছে। তাই আমি মনে করি যদি এইরকম প্রবলেম হয়, অবশ্যই একজন এক্সপার্টের শরণাপন্ন হতে হবে এবং দেখাতে হবে, তা না হলে কিন্তু বাড়িটা লং টার্ম ড্যামেজ হওয়া সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি ইনসুলেশনের কথা বলেছেন, আর ওই সময় যে বাড়িগুলো হয়েছে আমরা সবসময় দেখি যে স্ট্রাকচার হয়েছে একটা হলো ব্রিক্স দিয়ে করা, হয়তো 2টা হলো, মাঝখানে যে গ্যাপটা ছিল ওটা কোনো কিছুই ছিল না, জানি না হয়তো বা তখনই কাজ করতো। কিন্তু এখন আমরা নতুন যেই বিলগুলো দেখি যে 2 পাশে 2টা ওয়াল থাকে, মাঝখানে একটা প্রপার একটা ইনসুলেশন দিয়ে করা হয়, তখন ইনসুলেশন ছিল না। সেই ইনসুলেশন যে নাই, এটার কি দেওয়া উচিত বা এটার জন্য তাদের কি করা উচিত? দেখুন, আপনার বাড়ির যে ওয়ালের যে আপনার বিটিইউ বা আপনার ওয়ালের যে নট বিটিইউ, আপনার ওয়ালের থার্মাল যে কন্ডাক্টিভিটি বা আপনার ওয়ালটাকে ইনসুলেশন সিস্টেমটা হাউ ইটস ওয়ার্ক, আপনি যেটা বললেন যে ট্রেডিশনাল কনস্ট্রাকশনে বা স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশনে কি হয়, আপনার একটা আউটার স্কিন থাকে, মাঝখানে ইনসুলেশন থাকে, আপনার একটা ইনার স্কিন থাকে। তার মানে হচ্ছে যে আপনি ব্লক ইনসুলেশন ব্লক,
অথবা ব্রিক ইনসুলেশন ব্রিক, আপনি যেইভাবেই বাড়িটা বানান না কেন আপনাকে একটা প্যাটার্ন আপনাকে ফলো করতে হয়। এখন আপনি যদি ব্লক অথবা ব্রিক হলো আছে, তার মানে কি মাঝখানের যে লেয়ারটা, এই লেয়ারটা যেই তাপটাকে শোষণ করার কথা বা যেই তাপটাকে প্রোটেক্ট করার কথা এটা কিন্তু করছে না। তার মানে আপনাকে আউটার স্কিন অথবা ইনার স্কিন দুই জায়গার এক জায়গায় আপনাকে ইনসুলেট করতে হবে। তার মানে এটার জন্য একটা ক্যালকুলেশন আছে, এটার জন্য কিন্তু সরকারের একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী আমরা জানি এটাকে আপনি আইদার ইনসাইডে ইনসুলেটেড করতে পারেন অথবা আউটসাইড করতে পারেন অথবা বোথ সাইড করতে পারেন। প্রশ্নটা চলে আসছে, ওই সময় তো নিশ্চয়ই ইনসুলেটেড হতো, যে এখন আমরা কেন ফিল করছি আইদার বেশি ঠান্ডা? ওই সময় তো দাদা আপনার ওই টেকনোলজি ছিল না। আচ্ছা, জি। আপনার ওই 1930 সালে তখন, এখন যে আপনার সেলুটেক্স, এটা একটা যদিও একটা কোম্পানি, বাট আপনার এই সেলুটেক্সের যেই বা আপনার তার সমমর্যাদার যেই পিআর ইনসুলেশন বলেন বা সেলুটেক্স বলেন বা যেটাই বলেন, এই ইনসুলেশনগুলো ওই সময়ে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ছিল না, ওগুলো মার্কেটে অ্যাভেলেবেল ছিল না। যার জন্য ওই সময়কার জন্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির যারা লিডার ছিল, ওই সময়কার জন্য যারা অনেক বেশি গবেষণা করত, তাদের ধ্যান ধারণা অনুযায়ী, তাদের প্রযুক্তি অনুযায়ী ওই সময়কার বাড়িগুলো বানানো হয়েছে। এখন ওইটাকে যদি আমরা কেন প্রশ্ন করি তার কোনো আসলে উত্তর নাই। পৃথিবীতে দেখুন, এখন আমরা আইফোন ইউজ করতেছি বা স্মার্টফোন ইউজ করতেছি, একটা সময় তো কোনো মোবাইল ফোনই ছিল না। তো এখন কথা হচ্ছে যে যুগের সাথে পরিবর্তন হয়ে মানুষের পরিবর্তন যেরকম হয়, টেকনোলজির পরিবর্তন হয়, এই বিল্ডিং ইন্ডাস্ট্রিটা তো এরকম হয়েছে যে তখনকার আমলে ইনসুলেশন সিস্টেমটা ছিলই না। তারপরে যারা তার পরবর্তীতে যেটা প্রথমে এসেছে ওইটাও এখন মনে হচ্ছে কার্যকর না, বা অনেক ক্ষেত্রে কার্যকর, অনেক ক্ষেত্রে কার্যকর না, এবং ভবিষ্যতেও হয়তো আমরা আরও অ্যাডভান্স কিছু দেখব। এটাই হচ্ছে আপনার যুগের সাথে যে পরিবর্তনটা, এটা আমরা সবসময় আমরা অনুধাবন। আমরা যেহেতু ক্যাভিটি ওয়াল আর ইনসুলেশন আলোচনা করছি এবং একটু মানে পুরনো বাসা নিয়ে আলোচনা করছি, ধরেন মানে ক্যাভিটি ওয়ালে যদি ইনসুলেশন ঠিকমতো না থাকে, হিট লস ছাড়া অন্য কোনো ক্ষতি হতে পারে কিনা? দেখুন, হিট লস ছাড়া অন্য কোনো ক্ষতি আমি মনে করি না, মানে ওরকম ম্যাসিভ কোনো ক্ষতি আছে, আনলেস আমরা এই যে ক্রস ভেন্টিলেশন যেটা বললাম, যে বাড়ির মধ্যে যদি আপনার আলো বাতাস আসে যায়, তাহলে কিন্তু আপনি দেখুন 96 ইয়ার্স যদি 1930 সালের বাড়ি যদি এখন পর্যন্ত থাকে, তার মানে 96 ইয়ার্স এটা স্টেবল আছে। তো এখনই আবার 5 বছরের ভিতরে কি হবে এটা কেউ জানে না, বাট আই ডোন্ট থিঙ্ক ইজ এ বিগ কনসার্ন বা আরও অন্য বড় কোনো মানে আপনারই হবে। বাট যদি ইফ ই কামস টু কন্টিনিউয়াস কাম টু ওয়াটার, আপনার পানিতে যদি আসে বা যদি আপনার বন্যা হয়, সেক্ষেত্রে স্ট্রাকচার কুড কলাপস অ্যাজ ওয়েল। তো এখানে হবেই এমন কোনো ইন্ডিকেশন নাই, হবে না এটারও কোনো গ্যারান্টি নাই। এর জন্য আমরা একটু মানে হবে না এই আশা করি, কিন্তু সতর্ক থাকা ভালো। এই কারণে 100% আমাদের কোনো ভাই বোন যদি তাদের বাড়িতে কোনো ফাটল দেখেন, স্পেশালি আপনার তাদের যে মেইন ওয়ালগুলো আছে বা পুরনো বাসাগুলোতে, তারা যদি দেখেন বা বাইরে থেকে যদি উল্লেখযোগ্য কোনো আপনার ফাটল দেখেন, অবশ্যই তাদেরকে হয় যদি কাউন্সিলের বাড়ি হয় কাউন্সিল, অথবা কোনো একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা একটা সার্ভেয়ার যারাই হোক, সবচেয়ে দ্রুততম সময়ে বিল্ডিংটাকে চেক করাতে হবে, এবং চেক করানোটাই হচ্ছে আমি মনে করি একটা বুদ্ধিমানের কাজ হবে। জি, ধন্যবাদ। আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আমরা যখন ইউকেতে আছি এবং প্রত্যেকটা জিনিসের একটা স্ট্যান্ডার্ড আছে এবং প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট পরিমাণে একটা লাইফ স্প্যান আছে আমরা জানি, এবং সেই বিল্ডিং ম্যাটেরিয়ালসও থাকে। সেই একই কারণে বলছি, কারণ 1930 সালে কিছু যেই ম্যাটেরিয়ালসগুলো বিশেষ করে যে ম্যাটেরিয়ালসগুলো আমরা বাইরে দেখছি না, যেটা আন্ডার দ্য গ্রাউন্ড আছে, ধরেন যেই অরিজিনাল যেই ড্রেনেজ সিস্টেমটা আছে এটা তখনই করা আছে, এটা আমার কোনো পরিবর্তন আসি না। এইটার কী যেহেতু এটা লাইফ স্প্যান আছে, ওরকম কোনো ধারণা আছে না কিনা ওই সময় যে প্রোডাক্টটা দিয়েছিল আমরা সবসময় যে ক্লে পাইপ দেখি, ওটা কোনো লাইফ স্প্যান আছে কিনা, বা ওইটার কোনো সমস্যা হতে পারে? ওটার লাইফ স্প্যান তো অবশ্যই আছে, বাট যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড, এটার মধ্যে আসলে আপনার অন্য কোনো কিছু পানি আর মাটি ছাড়া অন্য কোনো কিছু এটার মধ্যে যেহেতু আসছে না, আর এটা বানানোই মাটি দিয়ে ক্লে পাইপ, তাই আমি মনে করি না মানে কোনো বড় রকমের কনসার্ন আছে। বাট আধুনিক যে ড্রেনেজ সিস্টেমগুলো অনেক জায়গাতেই কাউন্সিল করার চেষ্টা করছে বা লোকাল হাউজিং অ্যাসোসিয়েশনগুলো করার চেষ্টা করছে, এটা আরও বেটার। বাট আমাদের এক্সিস্টিং যেই আপনার আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ যে সিস্টেমটা, আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। কারণ কেন বলছি, কারণ আমার আলহামদুলিল্লাহ মানে বিভিন্ন দেশের কনস্ট্রাকশনের সাথে জড়িত থাকার সৌভাগ্য হয়েছে।
তা আমি মনে করি যে এই ব্রিটিশ সিস্টেমে যে ড্রেনেজ সিস্টেমটা আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম। এখনই আমি মনে করি না কারো কোনো কনসার্ন হওয়া উচিত। বাট আমাদের যে সমস্ত ভাই বোন আছেন তাদেরকে অবশ্যই বুঝতে হবে আমাদের বাড়িগুলোতে কিন্তু দুইটা সিস্টেম চলে, সারফেস ওয়াটার একটা পাইপে যায় আর হচ্ছে আমাদের যে ময়লা যে পানিগুলো একটাতে যায়। তা আমরা যাতে কখনোই সারফেস ওয়াটার বা বৃষ্টির পানির ওই পাইপটা যাতে কোনো ডিআইওয়াই বিল্ডার দিয়ে বা যে সমস্ত বিল্ডাররা বোঝে না তাদেরকে দিয়ে যাতে ড্রেনেজ সিস্টেমের সাথে কানেক্ট না করি। যদি কানেক্ট করি তাহলে কিন্তু ওভারফ্লো হবে, এর যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা কিন্তু এক্সিড করবে। তাই অবশ্যই আমাদেরকে এই যে জিনিসটার তফাৎটা বুঝতে হবে, আপনার সারফেস ওয়াটার আর হচ্ছে ডার্টি ওয়াটার বা সোয়ারেজের যে পানিটা, এটার যাতে ডিস্টিংগুইশটা থাকে। অনেক কাউন্সিলে এটা আলাদা আলাদা আছে, এটা যেন আমরা যেন আমাদের পক্ষ থেকে যেন ডিস্টার্ব না করি, আমাদের পক্ষ থেকে যেন এটার মধ্যে কোনো ট্যাম্পারিং না করি, এটা রিকোয়েস্ট থাকবে। ধন্যবাদ। এটা একটু আপনার সাথে অ্যাড করতে চাই। আমরা দেখেছি আর কি যে প্র্যাকটিসটা আছে সারফেস ওয়াটার এবং ড্রেনেজ একসাথে করতে না, কারণ কোনো সময় যদি বাড়ি বিক্রি করতে হয় যখন সার্ভেতে আসে তখন এই জিনিসটা ধরা পড়ে এবং এটা ছাড়া সেই বিক্রিটা একটু সমস্যা হয়ে যায়। দেখুন আমাদের মানুষ, আপনি একটা বাড়ি ক্রয় করেছেন, হতে পারে এটা আপনার প্রথম বাড়ি, সেই প্রথম বাড়ির ক্ষেত্রে আপনি জানবেন সারফেস ওয়াটার কি বা ডার্টি ওয়াটার বা ড্রেনেজের ওয়াটার কি, এটা কিন্তু মানে আপনার কাছে আশা করাটাও আসলে মানে আমি মনে করি উচিত না। বাট এই ক্ষেত্রে যারা কনস্ট্রাকশন প্রফেশনাল আছেন আমি মনে করি যে তাদের আপনার অ্যাওয়ারনেসটা দরকার। সরকারের পক্ষ থেকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করতে হবে যে আসলে কিভাবে কাউন্সিলের কাছ থেকে এই জিনিসগুলো আসতে হবে, এবং আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে কিন্তু এই সচেতনতাটা রাখতে হবে যে আমি জানি না বলে আমার দ্বারা যাতে কোনো ভুল না হয়। এইটুকু অন্তত আমি মনে করি একজন সুনাগরিক হিসেবে আমাদের এই যে দায়িত্বটা, এই দায়িত্ববোধটা আমি মনে করি আমাদের পালন করা উচিত, এবং এটা ইউকে ওয়াইজ সবাইরই আমি মনে করি করা উচিত। তাহলে আমরা সবাই মিলে সুন্দর একটা ব্রিটেন আমরা তৈরি করতে পারবো। সেই ধন্যবাদ আপনাকে বলার জন্য। এবং সেই ম্যাটেরিয়ালের কথাই বলি, এবং আমরা যারা অনেক আগে দেশ ছেড়েছি আমাদের অনেকের মনে আছে কিনা আমরা যে ইলেকট্রিক যখন আমরা চলে যেত আমরা অনেকেই ইলেকট্রিশিয়ান ডাকতাম না, কিন্তু যেই কাজটা করতাম একটা কাট আউট ছিল এবং কাট আউটে সেই তারটা চেঞ্জ করতাম। কেন বলেছি, কারণ 1930-তে সেই একই সিস্টেমে ইলেকট্রিক যেই ফিউজ বোর্ডটা ছিল, এখন যে সার্কিট ব্রেকার তখন ছিল না, এবং অনেক বাসায় দেখেছি এখনও আছে। তারা কি এখন ওইটা রেখে দিবে না ওইটার কোনো পরিবর্তন করা এখনই উচিত কিনা, কারণ এটা একটা খরচের ব্যাপার আছে। দেখুন ইট ইজ এ ফাংশনাল সিস্টেম, আমি বলবো না যে এটা পরিবর্তন করা উচিত বা করা উচিত না। অবশ্যই যুগের সাথে এখন যে সেফটি মেজারমেন্টগুলো আছে, এখন তো বাসাটা যদি ভাড়া দিতে চায় এটা যদি চেঞ্জ না করে তাহলে কিন্তু তারা সার্টিফিকেট পাবে না। এবং কথা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস এর সাথে সম্পূরক, যাতে বাঙালি ভাই বোনদের উপকার হয়, তাই বলছি যে যদি কোনো বাড়ি ক্রয় করতে চান, হ্যাঁ, তবে অবশ্যই আপনারা হিটিং সিস্টেমটা কত পুরনো এটা দেখে নেবেন, এবং ইলেকট্রিসিটির যে সিস্টেমটা এটা কত পুরনো এটা দেখে নেবেন। আপনার ওয়াটারটা হয়তো দেখার সুযোগ হবে না, বাট এই দুইটা কিন্তু সরাসরি আপনার চোখেই পড়বে। আপনার মিটার দেখলে বুঝতে পারবেন, কানেকশন দেখলে বুঝতে পারবেন, জাংশন বক্স দেখলে বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার দুইটাই যদি পুরনো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দুইটাই নতুন করতে হয়, ইউ আর কাউন্টিং অ্যাবাউট 30,000+ পাউন্ড। তো তার মানে হচ্ছে যে আপনি নেগোসিয়েশনের ক্ষেত্রে আমি মনে করি ডিটেল সার্ভে করে, কখনো যদি মনে হয় যে আমার যে হিটিং সিস্টেমটা আছে এটা খুবই পুরনো, এটা আমার পরীক্ষা করা দরকার, আমার যে ইলেকট্রিসিটির সিস্টেমটা, পাওয়ারের যে সিস্টেমটা আছে এটাও পুরনো, তাই আমি মনে করি যে আপনার হয়তো 1200 থেকে 2000 বা 2500 পাউন্ড খরচ হবে, কিন্তু আপনার 400,000 বা 600,000 বা 700,000-এর বাড়ি ক্রয় করে 30,000 বা 40,000 পাউন্ড খরচ করা থেকে আমি মনে করি 2,000 পাউন্ড খরচ করে মালিকের সাথে নেগোসিয়েট করে এটাই বলছিলাম যে নেগোসিয়েশন করা উচিত 100%। ইফ ইউ হ্যাভ এ প্রফেশনাল, দেখুন আজ আল্লাহর দুনিয়ায় কেউ কিন্তু আসলে পাগল না বা কেউ অবুঝো না। আপনি যদি আমার কিছু বলেন আর এটার সাথে যদি আপনার যুক্তি থাকে, আপনার যদি প্রফেশনাল রিপোর্ট থাকে, আপনি যদি ক্রয় না করেন, ধরুন আমি একটা বাড়ি বিক্রি করব, আমি বলছি আমার সমস্ত কিছু পুরনো সিস্টেম, আমি 500,000 লাগবে, তো আর আপনার এখানে যদি ফান্ড আউট করা হয় এই বাড়িতে ইমপ্রুভমেন্ট কাজ বা যেগুলো বেসিক স্ট্যান্ডার্ড, যে আপনার ইলেকট্রিসিটি চেঞ্জ না করে আপনি থাকতে পারবেন না, যে হ্যাজার্ড, আপনার প্লাম্বিং সিস্টেম চেঞ্জ না করে আপনি থাকতে পারবেন না, ইট ইজ এ হেলথ হ্যাজার্ড। তো সেই ক্ষেত্রে আমি কেন, দুনিয়ার কেউই কিন্তু আপনারটা কিনবে না আনলেস আপনি ওই 30,000 পাউন্ড ইনভেস্ট করেন। এই যে মেসেজটা আমি জানি না কিভাবে আমি দিয়েছি, বাট এটাই যদি
প্রফেশনাল ওয়েতে উইথ এভিডেন্স। একটা হিটিং ইঞ্জিনিয়ারের যদি একটা রিপোর্ট থাকে যে এই সিস্টেমটা কলাপস করতে পারে, যে কোনো সময় আপগ্রেড করতে হবে। একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যদি একটা রিপোর্ট থাকে ইলেকট্রিক্যাল হোল সিস্টেমটা আন্ডারলোড, ওভারলোড বা হোয়াট এভার দ্য প্রেজেন্ট কন্ডিশন, এবং এতে যদি ফার্দার কোনো সাজেশন থাকে, ধরুন হিটিং সিস্টেমে যারা আছে তারা সাজেস্ট করলো পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, বা ইলেকট্রিকের ধরে নিলাম পুরো সিস্টেমটা চেঞ্জ করতে হবে, তার মানে হচ্ছে ইউ আর কাউন্টিং অ্যাবাউট 30 to 40,000 পাউন্ড। এখন একটা প্রশ্ন আসে না, কিভাবে 30 to 40,000 পাউন্ড? আমার বয়লার দিয়ে 7টা রেডিয়েটর দিলে তো আমার 3,000 বা 4,000 পাউন্ড খরচ হবে। বাট এটা করতে গেলে আপনাকে ফ্লোর উঠাতে হবে, এটা করতে গেলে আপনাকে সিলিং ভাঙতে হবে, বাট নট এভরিথিং ডিস্ট্রয়। এর সাথে যে আনুষঙ্গিক কাজগুলো আছে, তার মানে হচ্ছে আপনার নতুন হিটিং সিস্টেম, নতুন প্লাম্বিং সিস্টেম যদি হয়, তার মানে হচ্ছে ইউ উইল এন্ড আপ উইথ whole house renovating. But the price I'm saying between 30 to 40,000 is not only just changing the heater and changing the electrical bulb, it's associate all the work. তার মানে হচ্ছে যে আপনার সিস্টেম যদি দুইটাই অনেক পুরনো থাকে, তার মানে হচ্ছে আপনার বাড়ির প্লাস্টারটাও মেবি রিপ্লাস্টার করতে হতে পারে। তাই আমি মনে করি ইট ইজ এ অ্যালাউমিং, আমাদের বাঙালি ভাই বোন যারা আছেন তারা অবশ্যই এই সিচুয়েশনে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়ে তার সম্পূর্ণ ডিটেল রিপোর্ট নিয়ে তখন কিন্তু কমিট করবে। তার কারণ হচ্ছে দেখুন, আপনি বা আপনারা 5% ডিপোজিট দেন আর 10% ডিপোজিট দেন, তার মানে কি আপনি হয়তো চিন্তা করছেন যে ব্যাংকেরই তো 90% পয়সা বা 95% পয়সা, কিন্তু আপনি এটাকে রিভাইজ চিন্তা করেন। বাড়ির দাম যদি আপনি 10% ডিপোজিট দিয়েছেন 500,000 একটা বাড়িতে, তার মানে আপনি 50,000 পাউন্ড দিয়েছেন। কোনো কারণে আপনার বাড়ির যদি 8% দাম কমে বা ভ্যালু কমে যায়, তার মানে কি ব্যাংকের কিন্তু 90%-এর 1% 1 টাকাও কমে নাই, আপনার যে 50,000 ছিল এটা কিন্তু 10,000 হয়ে গেছে। তো এখন আমাদেরকে ওই ব্রডার যে স্কেলটা, এই স্কেলে চিন্তা করতে হবে, এবং এজ এ কমিউনিটি আমাদের একজন ভাই আরেকজনের ভাইয়ের পাশে থাকতে হবে, একজন ভাই আরেকজন বোনের পাশে থাকতে হবে। এজ এ কমিউনিটি আমরা যা জানি আমাদেরকে ওয়াইডারলি ভালো জিনিসটা, মন্দ জিনিস অবশ্যই না, ভালো জিনিসটা আমাদের আরেকজনকে কিন্তু জানাতে হবে। কারণ আপনি আপটন পার্কের বাসা আমি 500,000 দিয়ে ক্রয় করেছি বলেই আরেকজন 500,000 দিয়ে করবে, এটা কিন্তু ঠিক না। কারণ আমি 500,000 দিয়ে যেটা ক্রয় করেছি আমার কাছে হয়তো এটা বার্গিন হতে পারে, আমার কাছে হয়তো এটা চিপ হতে পারে, হয়তো ওই মালিকে 2 বছর আগে সমস্ত কাজগুলো করিয়ে রেখেছে, তার মানে সে 50,000 পাউন্ড কাজ করিয়েও কিন্তু 500,000 বিক্রি করেছে। আবার যে বাড়িটাতে গত 30 বছরে কোনো কাজ হয় নাই, ওই 500,000-এর বাড়িতে কিন্তু 80,000 বা 100,000 পাউন্ডের কাজ করাতে হতে পারে। তাই বাড়ি এরিয়া বুঝে বাড়ি কিনলেই হবে না, উইন্ডোর ডিটেল দেখতে হবে, হিটিং সিস্টেম দেখতে হবে, বাড়ির প্লাস্টারের কন্ডিশন দেখতে হবে, স্ট্রাকচারাল কোনো ক্র্যাক আছে কিনা দেখতে হবে। শুধু প্লেস বা বিল্ডিং দেখেই কিন্তু আসলে হবে না, এর পিছনে বা এর ভিতরে অনেকগুলো জিনিস আছে যেটা আসলে দামটাকে আপনার ফিক্স করবে। এই ক্ষেত্রে আমি মনে করি যে যত পুরনো সেই বাড়িটা, তার আপগ্রেডের ইতিহাসটা যত বেশি আপনারা কালেক্ট করতে পারবেন, ততই কিন্তু সেফার থাকবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনারা অবশ্যই অবগত আছেন যে পুরনো যে বাড়িগুলো আছে কোনো ইস্যু আছে কিনা বা কোনো বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে কিনা। আমরা ম্যাটেরিয়ালের কথা চিন্তা করেছিলাম যে গ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে যে পাইপগুলো আছে ওটা কোনো এখনই আপনাদের ওই বিষয়ে কোনো চিন্তা করেন, অবশ্যই যেটা শুনেছি যে এখন সেরকম কিছু না। কিন্তু যেই বিষয়টা আমার কনসার্ন লাগছে যে এখন আমরা যেই প্লাম্বিংয়ের যদি আমরা যাই, তখনকার যেই প্লাম্বিংয়ের যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ হলো আইদার মেটাল অথবা লেড পাইপগুলো ইউজ করতো ইনসাইড আমরা দেখি। এখন যেটা আমরা ইউজ করি হয়তো প্লাস্টিক অথবা কপার পাইপ ইউজ করি। কিন্তু যেই কনসার্নটা যে 90 বছর ধরে আমরা যেটা দেখছি যে মেটাল অথবা লেড পাইপ ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল, কিন্তু আমরা যদি ওটাকে চেঞ্জ করে এখন যদি আমরা কপার অথবা আমরা যদি প্লাস্টিকে যাই, গায়ে লেখা আছে যে ওয়ারেন্টি স্টার্টেড ফর 20 আপ টু 50 ইয়ার্স। আপনার কপারেও কিন্তু এক্স্যাক্টলি সেম লেখা সেম। এখন কথা হচ্ছে যে আপনার ম্যানুফ্যাকচারার আপনাকে তো লাইফ টাইম ওয়ারেন্টি দিবে না, দ্যাটস নট অ্যাবসলিউট, এটা সম্ভব না। আরেকটা শুনেছি যে মেটাল এবং লেড পাইপে তারা এখন আর কাজ করতে চায় না যারা স্কিল প্লাম্বার। না, এটা আমি এটার মধ্যে মন্তব্য করব না, কারণ এটা আসলে আমি মনে করি যে সম্পূর্ণ মানে আপনার এটা তাদের ব্যাপার। এখন কথা হচ্ছে যে আপনার এখনো কিন্তু আপনার কমার্শিয়াল বড় কাজগুলো এখনো কিন্তু কপারেই হয়, এখনো কিন্তু বড় নতুন অনেক বাড়ি আছে কপারেই হয়। তো আপনার কপার হ্যাজ ইট ওন অ্যাডভান্টেজ। আগে ছিল মেটাল এন্ড লেড, কপার তো সেরকম আমরা দেখিনি আর কেউ সময়। মেটালে কাজ করতে চায় না, কারণ হচ্ছে আপনি এখন তো মেটাল আর কেউ প্রডিউস করে না। আপনি চায়নাতে যান, মেটালে কাজ করছে। তো
তো এখন কথা হচ্ছে যে যেই দেশে যেই মেটেরিয়ালটা পাওয়া যায় ওই মেটেরিয়ালটা দিয়েই কিন্তু ওই দেশের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা গ্রো করে। আপনার এটাই হচ্ছে বাস্তবতা, যেখানে কপার বেশি পাওয়া যাবে সেখানে কপারের ফিটিংস বেশি ইউজ হবে, যেখানে আয়রন বেশি পাওয়া যাবে সেখানে আয়রন দিয়ে হবে, যেখানে প্লাস্টিক বেশি পাওয়া যায় সেখানে প্লাস্টিক দিয়ে হয়। আমাদের দেশে আমরা কি করি? কিছুই না। এই জন্য আমাদের জন্য প্লাস্টিক ইম্পোর্ট করা এটা চিপ, এটাতে কাজ করা আমাদের মানুষের জন্য ইজি, কুইকলি কাজ করা যায় এবং এটার চেঞ্জ করা ছোট্ট একটা অংশকে চেঞ্জ করা এটা ইজি, এটা কাজের ক্ষেত্রে ইজি, ডিউরেবল এখন মনে হচ্ছে। তাই আমরা তো সবই ইম্পোর্ট করি, যেটা ডেভেলপারের জন্য ভালো হবে, যেটা ডেভেলপারের জন্য চিপ হবে ওটাই ডেভেলপার কিনে এবং ওইটাই আমাদের যারা সাধারণ দর্শক আছে, সাধারণ জনগণ আছে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করে। বাট আমি মনে করি মানে প্রত্যেকটা আপনার মেটালের একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কপারের একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, হ্যাভ টু বা প্লাস্টিকেরও অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। কনসার্নে আমি বিষয়টা তুলেছি কারণ আমরা ধরেন অন্যান্য যেই বিষয়গুলো আমরা করেছি, ধরেন স্ট্রাকচারাল যদি আমরা সার্ভে করে আমরা স্ট্রাকচারাল ইট সাউন্ড এবং বুঝবা কোনো কিছু হলে আমি ইমিডিয়েটলি করতে পারি। আর তারপরে যদি ড্রেনেজের কিছু হয় ওইটা হলো আন্ডারগ্রাউন্ড, কিছু হচ্ছে না। তারপর যে ইলেকট্রিক কিছু হয়তো শর্ট সার্কিট হলে হয়তো আগুন ধরতে পারে বাট সীমিত পরিমাণে ওটাকে, কিন্তু যেহেতু একটা আমরা প্লাম্বিংয়ের কথা চিন্তা করছি, আমরা দেখেছি যে দ্যাট ইজ কোনো সময় যদি প্লাম্বিংয়ে কোনো সমস্যা হয়, সমস্যা বলছি না, কোনো কারণে যদি ফেটে যায়, that is a disaster for the whole house এবং 100%. you have to renovate everything from ceiling to floor, সব কিছু ইলেকট্রিক থেকে শুরু করে, কারণ ইলেকট্রিক এগুলো হয়েছে সেই কারণে বলেছি এটা কি কোনো চেঞ্জ করার কি দরকার আছে কিনা, যে মেটাল বা ওরকম কোনো কিছু আপনার যে অনেক দিন ধরে কাজ করছেন কোনো সময় দেখেছেন কিনা যে 100 বছরের পুরনো হঠাৎ করে এই সমস্যাগুলো তৈরি হয়েছে? দেখুন এটা এভরিডে নিউজ, আপনার পাইপ বাস্ট হয়ে যাচ্ছে, ইয়ে হচ্ছে। তো প্লাম্বিংয়ে ইট উইল অলওয়েজ রিমেইন, এটা কখনোই অ্যাক্সিডেন্ট বা আপনার সার্টেন একটা প্রোডাক্টের বাস্ট হয়ে যাওয়া, হিটের কারণে হওয়া অথবা কোল্ডের কারণে হওয়া, গরমের কারণে অথবা ঠান্ডার কারণে হওয়া, এটা কিন্তু আপনি এলিমিনেট করতে পারবেন না। বাট দেয়ার ইজ এ ওয়ে, আমরা যদি প্রপার ডিজাইন করে আমরা যদি সবসময় নেই, আমাদের যদি হোক না এটা 3 বেডরুমের একটা বাসা, এটার যদি একটা প্লাম্বিংয়ের ডিজাইন থাকে, আমরা জানি যে কোন রাস্তা দিয়ে, তার মানে হচ্ছে যে আমরা যদি একটা নির্দিষ্ট পরিমাণ রোটের আপনার মানে সেটেল করতে পারি, তার মানে হচ্ছে যে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে ড্যামেজটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। আর মডার্ন যে হাউসগুলো আছে এগুলোতে কিন্তু আপনি তাই দেখবেন যে আপনার যেই জায়গাগুলোতে আপনার পানির সাথে সম্পৃক্ত, এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা দিয়ে এবং এই জায়গাগুলো অ্যাক্সেসেবল থাকে, যদি কোনো কারণে প্রবলেম হয় যাতে এটা আপনার সলভ করা যায় দ্রুত সময়। আমরা আগের আলোচনা করছি যেটা 100 বছরের পুরনো, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বাসায় এই যে অবশ্য আপনি যদি বলেন করা সম্ভব কিনা, অনেক বাসায় দেখা যাচ্ছে আসলে যে অরিজিনাল যে পাইপ কোত্থেকে সেটাও জানে না এবং অরিজিনাল পাইপে যে একটা ধরেন কোনো কারণে বাস্ট হতেই পারে, আমাদের ফার্স্ট যে কাজটা হবে যে মেইন লাইনটা বন্ধ করা। কিন্তু আমার মনে হয় যে খুব কম আমরাই জানি যে আসলে মেইন লাইনটা কোনটা এবং কোনটা বন্ধ করতে হবে। এটা কি নতুন করে সংযোগ দেওয়া সম্ভব কিনা, যে একটা মেইন স্টপ করা, কিন্তু তো বন্ধ করলে তো পানি পাবো না, কিন্তু তো বাসাটা ড্যামেজটা কম হবে। যে এটা অবশ্যই সম্ভব। থেমস ওয়াটার বা যে নির্দিষ্ট সাফোকেন এসেক্স ওয়াটার অথবা থেমস ওয়াটার এটা নিয়ে কাজ করছেন, অথবা আপনি যে শহরেই থাকেন না কেন আপনার যে ওয়াটার সাপ্লাই যারা যারা আছে, অথরিটি আছে, তারা কিন্তু আপনাকে এটা করছে। যেহেতু সব কয়টা বাড়ি একসাথে বানানো একটা নির্দিষ্ট এরিয়ায়, সেই ক্ষেত্রে অনেক জায়গাতেই আছে নির্দিষ্ট কোনো স্টপকক বা একটা নির্দিষ্ট কোনো স্টেশন নাই যে স্টেশন থেকে আপনি সম্পূর্ণ বাড়ির পানির সরবরাহটা বন্ধ করতে পারবেন। বাট আপনি বা আপনারা যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা আপনার বাসায়ও যদি সেম কন্ডিশন থাকে, আপনি আপনার ওয়াটার অথরিটিকে লিখতে পারেন, তারা আপনাকে, হয়তো আপনার খরচ হবে অনেক ক্ষেত্রে ফ্রি, বাট এখানে এটার কোনো সার্টেনিটি নাই যে আপনার কার ফ্রি কার, এটা আমি নিজেও জানি না। তো আপনারা অ্যাপ্লিকেশন করলে এটা আপনাকে সেপারেট লাইন করে দেবে এবং অবশ্যই এটা করা উচিত বাড়ির সেফটির জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছিলাম যে পুরনো অনেক বছর আগে যে বাড়িগুলো বানানো হয়েছে যে কোনো বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ আমরা যেই বিষয় অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটি যেটা আমরা জানাতে চাই, সেফটি ফার্স্ট, যেটা ইঞ্জিনিয়ার সবসময় বলে থাকেন যে অবশ্যই খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, আজকে আমরা এখানে শেষ করি। অনুষ্ঠানে শেষ করার আগে আমি ইঞ্জিনিয়ার সাহেবকে ধন্যবাদ দিতে আজকে আসার জন্য। সমস্ত দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ নিল। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকে শেষ করছি। খোদা হাফেজ।